দিদি আমরা 8% খারাপ হতো সুধাংশুবাবু ভালো হয় না মোদীকে পছন্দ করে কে কে তারা হাত উঠাও আসলে কি অপছন্দ করেন না সুধাংশুকে কে কে পছন্দ করে তারা হাত উঠাও আজকের এই নির্বাচনী জনসভা এই জনসভায় মঞ্চে উপস্থিত আপনাদের সকলের প্রিয় নওজওয়ান উৎসাহী কর্মঠ বিধায়ক এবং মন্ত্রী আদরণীয় সুধাংশু দাস মহোদয় শ্রী পবিত্র দেবনাথ এই জেলার সম্মানিত জেলা সভাপতি শ্রী অমলেন্দু দাস জেলা সভাধিপতি শ্রী নীলকান্ত সিনহা এই মণ্ডলের সম্মানিত মণ্ডল সভাপতি শ্রীমতী সুমতি দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীমতী সুনীতা দত্তা এই মণ্ডলের মণ্ডল সভানেত্রী এবং জেলা পরিষদের সদস্য এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা ভাই বোনেরা এই অঞ্চলের সুধী নাগরিক বৃন্দ মিডিয়ার বন্ধুরা বন্ধুরা কমিউনিস্ট কংগ্রেস আপনাদের কি মনে হয় প্রথমবার বিলন হয়েছে কেউ মনে হয় আমি দেখি যখন আমার পার্টির নেতৃত্বরা ভাষণ দেয় তো বলে 2023 একত্রিত হয়েছে আবার 2024 একত্রিত হয়েছে আমি বলি এগুলো জন্ম থেকে একত্রিত ছিল জীবনজাত জন্মজাত একসাথে এরা রাজনীতি করে নিজেদের ব্যক্তি স্বার্থে আর কমিউনিস্ট পার্টি করে পার্টির স্বার্থে এরা যে কংগ্রেসের যারা নেতৃত্ব দিয়েছে এরা অনলি ফর হিমসেলফ আর বাকি কোনো কিছু এরা লিডারশিপ দেওয়ার উপযুক্ত ব্যক্তিত্ব নেই কংগ্রেস পার্টি একটা পরিবার দ্বারা চালিত দিল্লিতে এই সুধাংশু দাস আপনাদের মন্ত্রী উনিও তো একসময় কংগ্রেসে ছিলেন তো আজকে কেন নেই কেন ছেড়ে দিয়েছেন কি কারণ একটু পড়াশোনা জানে শিক্ষিত ছেলে নজওয়ান ছিল যখন বিজেপিতে এসছে আমি তো এনেছিলাম কি কারণে এসছে তার কারণটা কি তার কারণটা সুধাংশু দাস জানতো বুঝতো কিন্তু কাজ করার মতো জায়গা ছিল কারণ সে কমিউনিস্ট পার্টিতে যাবে না ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি সশক্ত ছিল না অটল বিহারী বাজপেয়ী ত্রিপুরার মানুষ পছন্দ করে আডবাণী পছন্দ করে তৎকালীন নেতৃত্ব কিন্তু যাবে কোথায় ত্রিপুরাতে টু পার্টি সিস্টেম রাজনীতি হয় কংগ্রেস নয়তো সিপিএম বিজেপিটা অনেকদিন যাবো আমার বাবা 1967 থেকে জন্মগ্রহণ করে এসেছে 4 বার দাঁড়িয়েছে 400 ভোটের উপরে আনুকূল্য পায়নি 421 ভোট জিতে না কারণ কি মানুষ বলে এরকম আপনি যে পার্টিটা করেন সেটা তো ভালো ঠিক আছে আপনি করেন এটা পার্টিটা একদিন বড় হবে কিন্তু আমরা আপনাকে ভোট দিতে পারবো কেন দাদা আপনাকে ভোটটা দিলে ভোটটা নষ্ট হয়ে যাবে সিপিএম বা কংগ্রেসকে দিলে কাজে লাগবে ত্রিপুরার মানুষের সর্বোচ্চ চিন্তা যে না বিজেপি পছন্দ হয় কিন্তু বিজেপির
চিন্তাধারা পছন্দ, রাষ্ট্রবাদ পছন্দ, কিন্তু ভোটটা নষ্ট করবো না। ভোটটা বিজেপি যদি দেই তো বিজেপি যে 421 ভোট পায় সে কোথা থেকে ইলেকশন জিতবে? তারা তো বিজেপিকে ভোট দেয় না। আর তার পরিণতি এখানে আগে থেকেই পরম্পরাগত ভাবে কংগ্রেস এখানে সত্তাসীন ছিল, কিন্তু ত্রিপুরাতে প্রথম কংগ্রেসের চিফ মিনিস্টার হয়েছিল ইন্দিরাকে সময় সচিন সিং, প্রথম চিফ মিনিস্টার, আত্মলা ভোটে প্রথম চিফ মিনিস্টার। তো স্বাভাবিকভাবে কংগ্রেসের এটা দিচ্ছিল। আর পরবর্তী সময় আগরতলা একটা পরিবার সে কংগ্রেসকে দখল করে নিয়েছে। বিদ্যুৎ সিনহা কিছুদিনের জন্য কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিল, কিন্তু তার সঙ্গে ধাক্কামুক্কি করতে করতে লাস্ট অব্দি ওনারা পার্টি ছেড়ে কোথায় চলে গেছেন? তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসে চলে গেছেন কেন? কারণ তো ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিম বাংলাতে প্রথম কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স করে। কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স করতেই এখানে যে কংগ্রেসের নেতা ছিলেন ও বলছেন আর কংগ্রেস করা যাবে না, কংগ্রেস তো কমিউনিস্টের সঙ্গে মিলে গেছে। আর মানিক বাবু ওয়েস্ট বেঙ্গল ঘুরে এসে বলছেন কি, মানিক বাবু ঘুরে এসে বলছেন আমরা তো ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেছি। আমি বলি তৎকালীন মুখ্যমন্ত্রী, কমিউনিস্ট পার্টির 4 বারের মুখ্যমন্ত্রী, উনি বলছেন ওনার পার্টি কংগ্রেসের সঙ্গে চলে যাওয়াতে উনি একমত না, তার জন্য উনি বলছেন যে ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেছি। আর এখানে কংগ্রেসের যে নেতৃত্ব দিত উনি বলছেন যে কংগ্রেস সিপিএম ওয়েস্ট বেঙ্গলে একসঙ্গে হয়ে গেছে, এখন আর কংগ্রেস করা যাবে না, উপায় নেই, বাঁচাতে হবে ত্রিপুরা মানুষকে, রক্ষা নেই, কি করবে দেখো কি করবেন? উনি গেলেন মমতা দিদির মমতাময়ী আদর্শে তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসে গেলেন। কংগ্রেস সিপিএম এর লড়াই উনি পছন্দ করেন না, হাত ডাক করেছেন ত্রিপুরা রাজ্যের মধ্যে, দেখুন কংগ্রেস সিপিএম একাত্তা হয়ে গেছে, তার জন্য আমি কংগ্রেস ছেড়েছি, আপনাদের জন্য ছেড়েছি, কমিউনিস্টকে ভাগানোর জন্য ছেড়েছি, আমি আজ তৃণমূল করেছি, তৃণমূলকে এনেছি, মমতা দিদিকে এনেছি, আসো ত্রিপুরাবাসী। আসতে ময়দানে বিরাট রেডি হলো, হাজারো হাজারো লোক আসলো। তারপরে বড়জলাতে বাই ইলেকশন হলো 2017-তে লাস্টে। সেই বাই ইলেকশনে 7 এমএলএ নিয়ে তৃণমূল কংগ্রেসের আমাদের সঙ্গে লড়াই হলো। আমরা সেকেন্ড পজিশনে চলে এসেছি সিপিএম এর সঙ্গে, একদম 3500 ভোটের পেছনে ছিলাম। আর তৃণমূল কংগ্রেস যার 7 এমএলএ ছিল, সেই তৃণমূল কংগ্রেস, যে কংগ্রেসের নেতা, সেই নেতা ছিল সে তৃণমূলের, সেই তৃণমূল কংগ্রেস কোথায়? জামানত জব্দ বাই ইলেকশন, জামানত জব্দ বড়জলা। তারপরে বলবো না মমতা দিদি দ্বারা হবে না, কি করবো? তারপরে চলে আসলে 3 মাস আগে ভারতীয় জনতা পার্টিতে, বিজেপিতে চলে আসে। ভালো, বিজেপিতে চলে এসছো, আমি বলেছি বিজেপিতে চলে এসছে ভালো হয়েছে, সবগুলো আসো, একটা যাতে না আসে, সবগুলো আসো, কিন্তু একটা বার। কিন্তু উপায় ছিল না, সবাই উপর থেকে সবাইকে নিয়ে নাও, দেখা যাবে, আগে কমিউনিস্ট হটাও। আমিও বললাম ঠিক আছে, কমিউনিস্ট হটাই আগে। নিয়ে আসলাম, টিকিটও দিলাম। কি ওনার সঙ্গে আমি ফটিকরাইতে এসেছি, ওনার সঙ্গে ধর্মনগরে গিয়েছি, ওনার সঙ্গে উদয়পুরে গিয়েছি, সোনামুড়াতে ধর্মনগরে, ধর্মপুরে, বর্ষনগরে কোন জায়গায় দেখেছে একক্রমে বিপ্লব দেবের সঙ্গে? না। বিপ্লব দেব জানতো ওই নেতৃত্বকে নিয়ে ঘুরলে বিজেপি 5 সিট 6 সিটের বেশি আর পাবে না, সবকিছু শেষ হয়ে যাবে। আর 2018 ভারতীয় জনতা পার্টির সরকার হলো, ইতিহাস সৃষ্টি করে পান্না প্রমুখ, পৃষ্ঠা প্রমুখরা, ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা মেহনত করে एक इतिहास सृष्टि করে ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার আর বিজেপি আইপিএফটি মিলে 44 সিট নিয়ে আউট অফ 60 এর মধ্যে ইতিহাস রচনা করলো। ত্রিপুরা মানুষকে দুনিয়ার সেরাম করলো। মন্ত্রী পরিষদ হলো, মন্ত্রী ওকে বানালাম,
লোকসভা ইলেকশন 2019 আসলো, 1 বছরের মধ্যে আবার ওনার কংগ্রেস প্রীতি জেগে উঠল। লোকসভা ইলেকশনে উনি সিদ্ধান্ত করেছেন আগামী লোকসভা ইলেকশনে মোদী জিতছে না, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে। তার জন্য মন্ত্রী থাকাকালীন লোকসভা ইলেকশনে ইয়াদ করো, মন্ত্রী থাকাকালীন আমার ক্যাবিনেট মন্ত্রী আমার সঙ্গে সাথী বেঈমান তখন বেঈমানি করে ভোট দিয়ে বলছে, কি বলছে, যাকে খুশি তাকে ভোট দাও। বলতে পারে সুধাংশু, বলতে পারবে মানিক বাবুর সঙ্গে মন্ত্রী বলতে পারে, বলতে পারবে জেলা পরিষদ সদস্য বলতে পারবে, কোন ফান্ডামেন্ট বলতে পারবে, কোন সংবিধান আছে, কোন পার্টিতে আছে, যাকে কোনো বিপ্লব বলতে পারবে, যাকে কিছু বলতে হবে। ত্রিপুরার মানুষ সাক্ষী, আজকে আমি ফটিকটাকে ইয়াদ করাচ্ছি, সবার মনে আছে যে 2019 সালে মুখ্যমন্ত্রী ছিলাম, আমার উপরে কত বড় মানে পানিশমেন্ট করে দিয়েছে। ও বলছে আমাকে নির্বাচন পরিষদ থেকে বলছে বিপ্লব দত্ত সঠিক চালাচ্ছে না। কে বলছে? তার মন্ত্রী বলছে। মন্ত্রী যদি বলে প্রশাসন ঠিক নেই, মন্ত্রী যদি বলে সিপিএম কে মারধর করে, মন্ত্রী যদি বলে যাকে খুশি তাকে ভোট দাও, তাহলে অপোজিশন কি বলবে? তারপরে ত্রিপুরার মানুষের ভরসা, সবার আশীর্বাদ, নরেন্দ্র মোদীর শক্তি, ঈশ্বরের আশীর্বাদ, 2019 নির্বাচনে বিজেপি 2টা সিট জিতে নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছে। এবার সে বুঝতে পেরেছে কার সঙ্গে পালা করেছে, কারণ তার বাবা সুধীর রঞ্জন মজুমদার সঙ্গে করেছিল, সুধীর বাবু তো হেরে গিয়েছিল, কিন্তু এবার বিপ্লব দেবের সঙ্গে পালা করছে, বুঝতেই পারছে না। নরেন্দ্র মোদী শপথ নিয়েছে, ওই দিন দিল্লি থেকে এসছি, এসে রাত 11টার মধ্যে মন্ত্রিপরিষদ থেকে বের করে রাস্তা থেকে ভারতীয় জনতা পার্টির মধ্যে বেইমানের কোনো জায়গা নেই। ভারতীয় জনতা পার্টির মধ্যে মির্জাপুরের কোনো জায়গা নেই। এটা সুধীর রঞ্জন মজুমদার নয়, এটা বিপ্লবদের। তো তারপর দেখুন কি করছিল, কমিউনিস্টদের সঙ্গে মিলে কত লীলা খেলা। তারপর ইয়াদ করুন, মাঝখানে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল, গোয়ার ইলেকশন এসছে, 5 রাজ্যের ইলেকশন। এই 5 রাজ্যের ইলেকশনের সময় তার কাছে কোথা থেকে দৈব বানিয়ে এসছে না, এবার এই 5 রাজ্যের মধ্যে সবগুলোর মধ্যে বিজেপি ভরাডুবি হবে। দৈব বানিয়ে শুনেছে 2 জন লোক, শুনে 10 তারিখ রেজাল্ট দেবে, একদিন আগে গিয়ে সে রিজাইন দিয়ে দিয়েছে কংগ্রেস বিজেপি বিধায়ক পদ থেকে। রাত্রেবেলা 11টার সময় আমাদের খবর এসছে যে সে বিধায়ক 2 জন কালকে দিবে, সিএমএ তো খবর চলেই আসে দিবে। আমি রতন চক্রবর্তী যখন স্পিকার ছিল, রতনদাকে বললাম, রতনদা সাদা চল্লিশ সত্যি কালা করে কলপ করে সকাল 8টার সময় ঘুরঘুর হয়ে যায়, ওখানে কি আমি কি তাড়াতাড়ি যেই মাত্র রিজাইনটা দিবে হাতের রং লইয়া সেটা সিগনেচারটা দিয়ে সেক্রেটারি পড়ে অ্যাকসেপ্ট করে গঙ্গা ডুব দেয়, তাড়াতাড়ি গঙ্গা ডুব দেয়, তাও কাজটা শুনুন, দেরি করি না। যেই মাত্র কাগজ সাবমিট কাগজ অ্যাকসেপ্ট করে আমি দিল্লিতে বলে দিয়েছি, ভাই সাহেব আপনি রিজাইনকে দিয়া অ্যাকসেপ্ট দিলেই কাট দিয়া। কেন দিয়েছিল না, কংগ্রেস 4 রাজ্যের মধ্যে আছে। এখন একদিন আগে রেজাল্ট দেওয়ার পরের দিন হিরো নিয়ে আসে, এখানে ফটিকরাই আসবো, সুধাংশুর সবাই কি অবস্থা। পরের দিন যখন 10 তারিখ যখন রেজাল্ট আসে, উত্তরপ্রদেশে ভয়ঙ্কর জিত এবং যোগের নেতৃত্বে উত্তরপ্রদেশের সরকার, উত্তরাখণ্ডের সরকার, গোয়াতে সরকার, হিমাচলের সরকার, চারিদিকে পদ্মফুল। অতি চালাকের গলার দড়ি, কারণ যে ত্রিপুরার মানুষের সঙ্গে যে বেইমানি করেছে, ইয়াদ রাখনা, ঈশ্বর একটা আত্মা, মানুষ নররূপে নারায়ণ। মানুষের সঙ্গে যে বেইমানি করে যদি ভাবে আমি চালাকি করছি, আমি বেইমানি করছি, আমি ওদেরকে বিক্রি করছি, এরা কিছু বুঝে না, আরে বাবু এরা সব বুঝে। তার পরিণাম তো আজকে আপনারা দাস দিন, তার পরিণাম তো আজকে আপনারা দাস দিন। আর তার পরিণাম ছিল, তারপরে কি হয়েছে, তখন ত্রিপুরার অধ্যায় সমাপ্ত হয়নি, কত লড়াই করতে হয়েছে আমাকে। আরবান বডি ইলেকশন এসছে, বিজেপির বিধায়ক
বিজেপির বিধায়ক তার তৃণমূলকে ডেকে গেছে মমতা ব্যানার্জি বাতি জ্বালিয়ে দিয়েছে কারণ আইসে খেলা হবে ধরে গেছে কি খেলবার প্লেয়ার হচ্ছে এখান থেকে কোনটা দাগিয়ে আসে দেখতে প্লেয়ার দেখো না মোহাম্মদের প্লেয়ার হায়ার করছে মমতা দিদিকে বিভ্রান্তি করছে এমন একটা প্লেয়ার ত্রিপুরা থেকে কিনছে লইছে যে প্লেয়ারের চারিদিকে সেদাই সেদা চারিদিকে সেদা তুলফার আগরতলাতে কলকাতা থেকে সমস্ত এমপি এমএলএ মন্ত্রী সব আছে বেশি বেশি ঐক্যটি শুরু করতে সাইনা না আইনাকে একটা এসএমএ 2000 বেশি ঢুকে যাবে এরপরে ত্রিপুরা থেকে যে ভাগলো ভাতিজা আইছে জোর মোর্চা দিচ্ছে দৌড়ানি তারপর সে বুঝে দিচ্ছে চিন্তা করেন না আপনি বিপ্লব দেব শেষ সমস্ত আরবান বডি জিতে দিব তৃণমূল আপনাদের মারবেন সুবিধা দেন টিভি তো ছিল জীবন এনে ত্রিপুরাতে আরবান বডি ইলেকশন হয়েছে ত্রিপুরা গণদেবতাকে আমি প্রণাম করি রেকর্ড করে আগরতলা 51টা সিটের মধ্যে 51টা পদ্ম বলেছে ভারতীয় জনতা পার্টি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সমস্ত আরবান বডিগুলি নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়ে দিয়েছে সমস্ত নরেন্দ্র মোদীর কাছে তারপরে শেষ নাই তারপরে গিয়েছিলাম দেখলো যে তৃণমূল দেওয়ার কাম হবে না মমতা দিদির একটু ধোকা দিয়েছে যা পয়সাগুলো ছিল দিদির বরবাদ করেছে দিদিও না যতটা নাচে না নাচে নিচে নিয়ে নিয়েছে তারপর কি করলো আবার কংগ্রেসে চলে গেল আর কংগ্রেসে যাওয়ার আগে লোকসভাতে প্রদ্যোৎ কিশোর মানিক্য কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল 2019-এর আমি তার জন্য গেল বলি কি জিত ছিল চিন্তা করে দেখো প্রদ্যোৎ কিশোর মানিক্য কংগ্রেসের প্রেসিডেন্ট আর প্রদ্যোৎ কিশোর মানিক্যের কংগ্রেস বিজেপির মন্ত্রী ছিল সে ছিল কি কেন্দ্রীয় মূল্য ছিল প্রদ্যোৎ কিশোর মানিক্য তৎকালীন সময় ইলেকশনের পরে আমার কাছে এসছেন বিপ্লব ভাই मैं क्या करूं दिल्ली मेरे घर में मैंने कहा ऐसा करो प्रद्योৎ भाई তুমি একটু পার্টি করতে পারেন তুমি চলে এসো আমার কাছে বলে কেমনে আসবো উনি কংগ্রেস পার্টি প্রেসিডেন্ট থেকে রিজাইন দিলেন কংগ্রেস পার্টি পদ থেকে রিজাইন দিলেন দিয়ে পরবর্তী সময় ত্রিপুরা মাতা পার্টি তৈরি করলেন ত্রিপুরা মাতা পার্টি যখন 2023-এর বিধানসভার মধ্যে কংগ্রেস সিপিএম এর সঙ্গে একটু মিতালি ছিল তলে হয়েছে জিতেন চৌধুরী সাবরুম থেকে জিতে এসছে ওর সাপোর্টে তখন খুব ভালো প্রদ্যোৎ কিশোরের মতো এমন হই না বাপরে বাপ নিজে খাওয়ানোর আগে এক বরস বাদ দিয়ে দূর বাড়ি নিতে রাখে নিজে খাওয়ানো আগে চিনিতে খাওয়ায় যেই মাত্র প্রদ্যোৎ কিশোর মানিক্য অমিত ভাইয়ের সঙ্গে সঙ্গে বসে গেছে দিল্লিতে ডক্টর মানিক সাহেব বিপ্লব দেবের সঙ্গে চলে এসছে তখন বলে প্রদ্যোৎ কিশোর মানিক্য দরকার হলো এটা তো বিজনেস করে এটা তো ভালো মানুষ না আর কি রাজনীতি করো আজকে যে ওই বেঙ্গলে কংগ্রেস সিপিএম একটা হওয়ার কারণে তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছিল আর তারপর তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে চলে এসেছিল বিজেপি থেকে কংগ্রেসে চলে গেছে মাঝখানে তৃণমূলের নাটকও করেছে আজকে কংগ্রেস और कम्युनिस्ट একসাথে মিলে জিতেন বাবুরা মানিক্য ভুলে বসে আছে এই হলো তাদের ক্যারেক্টার এই হলো তাদের চরিত্র ক্যারেক্টার তার জন্য আমি প্রথম যাত্রা করে বলেছি কংগ্রেসের ত্রিপুরার নেতৃত্ব যারা আছে এরা নেতৃত্ব দিত কংগ্রেস করতো কংগ্রেসের নেতৃত্ব দিত নিজের ব্যক্তি স্বার্থে নিজে কামানোর জন্য নিজের জমি কেনার জন্য মানুষের জমি দখল করার জন্য আগরতলা আর কমিউনিস্ট পার্টি এখানে রাজনীতি করেছে শুধু পার্টির জন্য পার্টির সদস্য ক্যাডারদের জন্য মানুষের জন্য করেনি মানুষের জন্য যদি কোনো পার্টি করেছে তো ত্রিপুরা রাজ্যের দুর্ভাগ্য 2018-তে বিজেপি এসছে তার আগে বিজেপি আসেনি তার আগে যদি আসতো তাহলে ত্রিপুরার মানুষের এত দুর্ভাগ্য হতো এদের সাথে যে নেতৃত্বের সরকার হতো না এই প্রথম 2018-তে ত্রিপুরার মানুষের জন্য সরকার এসে নির্মিত আর সেই সরকার নরেন্দ্র মোদী সরকার আমি বিজেপি করি তার জন্য করি তেমন মাইক্রোফোনের মাধ্যমে কোন কংগ্রেস সিপিএম এর বন্ধুরা আমার শুনতে পাচ্ছেন
বিপ্লবকে বিজেপি করে বলে এমন নামের মিত্র। কমিউনিস্টের সরকার ছিল, একদলীয় ব্যবস্থা ছিল। কমিউনিস্ট করলেই সুবিধা পাবে, কমিউনিস্ট করলেই চাকরি পাবে, কমিউনিস্ট করলেই ট্রান্সফার করতে পারবে, কমিউনিস্ট করলেই জলের লাইন যাবে, কমিউনিস্ট করলেই বাড়ির রাস্তা হবে, কমিউনিস্ট করলেই বিজলির খাম্বা লাগবে। কিন্তু বিপ্লবদের যখন মুখ্যমন্ত্রী হলো, নরেন্দ্র মোদী বলছে বিপ্লব সবকা সাথ সবকা বিকাশ, सबका साथ सबका प्रयास। नरेंद्र मोदी बोलो ये नहीं है दिल व्यवस्था चलो घर देवघर पर सवार जन दिते হবে। কমিউনিস্টরা 25 বছরের শাসন মাত্র 48,000 ঘর দিয়েছে। শুনো কমিউনিস্টের বন্ধুরা, বিপ্লব দেবার পানিক শাহ মিলে নরেন্দ্র নেতৃত্বে 4,20,000 ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়ার ব্যবস্থা করেছি। अरे मानिक बाबू 4 बारे मुख्यमंत्री, আমি তো একবারের মুখ্যমন্ত্রী ছিলাম, তো পুরা কাল 4 বছর 2 মাস। আপনি 4 বারের মুখ্যমন্ত্রী, নিজেকে সবচেয়ে বড় নেতা মানতেন, বহুত অহংকার আপনার। আপনি 4 বার পর মানে 20 বছর মুখ্যমন্ত্রী থাকার পর মানিক বাবু, মানুষের জন্ম হলো এক প্রকার জল লাগে, মৃত্যু যদি হয় তখন তাকে জল দিতে হয়, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক। আরে মানিক বাবু 4 বারের মুখ্যমন্ত্রী, 20 বছরের মুখ্যমন্ত্রী, জল পর্যন্ত মানুষের বাড়িতে দিতে পারলেন না, জল বোঝাতে পারলেন না। কিসের মুখ্যমন্ত্রী হয়েছিলেন আপনি? আজকে যদি আমার সামনে বসে আছে তাদেরকে বলি 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে কার কার বাড়িতে জলের কানেকশন ছিল একটা হাত তোলো দেখি। 2018-এর আগে কার কার বাড়িতে জলের লাইন ছিল ফ্রিতে, বিনা পয়সা। ময়দানে একজন বাড়িতে বিনা পয়সা কমিউনিস্টের সময় জলের লাইন ছিল না। কিন্তু আজ নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার তৈরি হয়েছে। আমি যদি এখন ময়দানকে জিজ্ঞাসা করি, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার আসার পর বিনা পয়সাতে কার কার বাড়িতে জলের লাইন দিয়েছে তারা হাত উঠাও। কার কার বাড়িতে? দেখুন মানিক বাবু, 6 বছরের সরকার সবার বাড়িতে জল দিয়ে পৌঁছে দিয়েছি। 25 বছরের টানা সরকার হীরা মুক্তা তো ছেড়ে দিন, রুটি কাপড়া মকান তো ছেড়ে দিন, জল দিতে পারলেন না। মানিক বাবু আপনার জীবনে কি হতে পারে? এখন বেরিয়ে আসছেন। আমি যখন বলছি আরে মানিক বাবু কি করছেন, মানিক সরকার কোথায় যাচ্ছেন, কেন 27 তারিখ আসছেন না নমিনেশন আশিস শাহর সঙ্গে, তখন আমি তখন গোতাগুতি করতে করতে বেরিয়ে আসছি। বেরিয়ে এসে কি বলছে, হ্যাঁ আমি এসছি শুদ্ধ ভাষা করে, তো আমি তো দেশি ভাষা পেয়ে যাবো। বলে কি আমি তার জন্য এসছি, সংবিধান বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে, দেশ রক্ষা করতে হবে, দেশের অস্তিত্ব বিপন্ন, তার জন্য হাত চিহ্নিতে ভোট দিতে হবে। কিন্তু এই হাত চিহ্নিতে ভোট দেওয়াটা মিতালিটা এটা সাময়িক, ডিফারেন্স তো থাকবে। একই বছর কম হাত দিতে দেবো, ভোট দিতে দেবো, আবার একই বছরে কম, ডিফারেন্স তো থাকবে, লড়াই তো চলবে। এগুলো মানুষের ভালো পেয়েছে। আগে তো তারা আসলো বন্ধু, তাই কারণে পাগল বানিয়ে ছেড়ে দিচ্ছিলেন। এখন বিপ্লবদের বই দিচ্ছে চাইয়ে থাকবে, আপনারা পাগল বানিয়েছেন মনে বানাইতেন পাগল, আপনারা বলে বানাই দেবো বাইরে বানিয়ে ক্ষমতা রাস্তার গরম পাগল করে। তো দেশ বাঁচাতে এসছে, দেশ রক্ষার জন্য আজকে করতে হবে। রাষ্ট্র কমিউনিটি রাষ্ট্র রক্ষা ভালো লাগে না, মানুষ যতটা কেমন লাগতো না। কমিউনিস্ট রাষ্ট্র রক্ষা করে এই কথাটা চিন্তা করলে এমনি মাথা ভাগ দিব, 60-এর মতো ভাগ দিব, 350 আসেন একটা ঘা এর মতো তাম্বুলের মতো ভাগ দিব। কমিউনিস্ট রাষ্ট্র, আরে কমিউনিস্ট তো রাষ্ট্রের সীমানা বিশ্বাসই করে না। মানিক সরকার বলছে রাষ্ট্র বাঁচানোর জন্য নমস্ত সদা বৎসরে মাতৃভূমি হয়ে গেছে, নিখিল নিবাস করে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবো, মুখ্য সচিব বানাতে কে অবস্থা রাষ্ট্র বাঁচানো। মানিক সরকার পলিটব্যুরো সদস্য, রাষ্ট্র বাঁচানোর জন্য হাত চিহ্ন ভোট দিব। আমি ওখানে করি ভোট হয়ে গেছে, আমার দিকে ভোট দিচ্ছে, তাহলে হাত চিহ্নে ভোট দিচ্ছে না, কেন নটা থেকে গেছে হাত চিহ্ন তো মানিক সরকার চিহ্ন বুঝবা করতে হবে। ও নিয়ে হাত চিহ্ন গেছে, मैं तो जानता हूँ
নোটাতে দিয়েছে, বিপদে পড়ে গেছে, গিয়ে রাষ্ট্র বাঁচাবো। কারণ আমার চিন্তা করতে করতে অ্যাকচুয়ালি সারা রাত আমার নিয়ে চিন্তা করি, পোলাটা বেসন লাগে যে কি করবো, কি পোলা ভিতরে রেখে গেছি মাথা। পোলাটা তো রাষ্ট্র চিন্তা থেকে রাষ্ট্র বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে, অস্তিত্ব বাঁচাতে হবে। আর পরে আমি একটা প্রেস কনফারেন্স করেছি, মানিক বাবুর নসিব এমনই খারাপ, ম্যানিফেস্টো একটা রিলিজ করেছে, আর ধ্যান করে বিপ্লব দেবের চোখে বেড়ে গেছে। ম্যানিফেস্টোর মধ্যে লেখা আছে যে আমরা যদি ক্ষমতা আসি, কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো ক্ষমতা আসি এমডি, তো কমিউনিস্ট পার্টি ভারতের সমস্ত পরমাণু অস্ত্র আর ভারতের যত সৈনিক বেস আছে সেগুলো ধ্বংস করে দেব, পাকিস্তান আর চীনের সঙ্গে সমুদ্র বন্ধুত্বের সম্পর্ক করব রাষ্ট্রপ্রেমীকে নিয়ে। তিনি দেশ রক্ষা করতে এসে পাকিস্তান যে ভাষা বলে উনি ওনার ম্যানিফেস্টো সে বলছে, আরে আমাদের দেশকে পরমাণু শক্তিধর দেশ বানানোর জন্য অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন পোখরণে আমাদের পরমাণু পরীক্ষণ হয়েছিল। আমেরিকা সহ সমস্ত দেশ আমাদের উপর আর্থিক পাবন্দি লাগিয়েছে। ভারতের মানুষ অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে ছিল আর বলেছে, বাজপেয়ীজি আপনি ঠিক করেছেন, আমাদের শক্তিধর দেশ হতে হবে, পরমাণু শক্তিধর শক্তিশালী দেশ হতে হবে, আমরা না খেয়ে থাকবো, লাগাতে আমাদের পাবন্দি লাগানো হলো। ভারতের মানুষ অটল বিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রী সাথ দিয়েছে, কারণ কি দেশকে শক্তিশালী বানাতে হবে। ভারত স্বাভিমানী দেশ, ভারতের মানুষ স্বাভিমানী। পর্টিকুলার মানুষ একবেলা কম খাবে, কিন্তু পরমাণু শক্তিধর শক্তিশালী দেশ চাই। আমেরিকা আমাকে ধমকাতে পারবে না, চীন আমাকে ধমকাতে পারবে না, পাকিস্তান আমাকে ধমকাতে পারবে না। আমরাও মাথা তুলে দাঁড়াবো। আর অটল বিহারী বাজপেয়ী যে কাজ করেছে, নরেন্দ্র মোদী যে কাজ করেছে, কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো বলছে আমরা ক্ষমতা আনলে, আমাদের প্রধানমন্ত্রী হলে আমরা সমস্ত পরমাণু অস্ত্র ধ্বংস করে দেবো। তার মানে পাকিস্তানের কথা বলছে, পাকিস্তানের মুখে বলছে, আর এদিকে মানিক বাবু বলছে আমি দেশ রক্ষার জন্য যাচ্ছি। আর তারপরে আবার যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আস্তাবল ময়দানের ওই দিনে আসলেন, উনি ভাষণ দিয়েছেন। ভাষণ দেওয়ার পর ওনার ভাষণ উনি শুনেছেন কান পেতে, শুনে দেখি আমি কোন একটা টিভি চ্যানেলের মধ্যে উনি বলছেন, এসেছিলেন তো নরেন্দ্র মোদী, ওনার তো গালাতে সবাই বেরোয় না, উনি তো কথাই বলতে পারছেন না, ধীরে ধীরে বলছেন। ওই 400 পারের কথা তো বলেনি, ওনার কোনটা কম হয়ে গেছে, মানে বিজেপি আসছে না। আরে মানিক বাবু, আপনি কিছুদিন আগে দিল্লি থেকে বলেছিলেন যে নরেন্দ্র মোদী রাম লালার প্রাণ প্রতিষ্ঠার জন্য গিয়েছে। আপনি বলছেন রাম যদি ভগবানই হয় তার আবার প্রাণ প্রতিষ্ঠা করতে হয়নি। আমি তখন বলেছিলাম মানিক বাবু, আপনি ত্রিপুরার কৃষ্টি, ভারতের সংস্কৃতি কৃষ্টি কিচ্ছু জানেন না। আমরা দুর্গা পূজা করি, কালী পূজা করি, সরস্বতী পূজা করি, মূর্তি পূজা করি। মূর্তি তৈরি হওয়ার পরে ভগবান হয় না। মূর্তির মধ্যে যতক্ষণ পর্যন্ত না প্রাণ প্রতিষ্ঠা না হয় ততক্ষণ পর্যন্ত তার পূজা হয় না। এটা সংস্কৃতি, এটা সনাতন, এটা ব্যবস্থা। মানিক সরকার বলে ভগবানের আবার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, ট্রেনে বুঝাইতে এসে আমার ধর্ম জ্ঞান পলিটব্যুরো সদস্য সারা বছর কইছে মরিচ গাছ লাগাও, তুলসী গাছ লাগানো লাগবে না, হেবেড়া এসে দেখো প্রাণ প্রতিষ্ঠা করে লাগবে। কি কো না এত পাগল সুখ করে দিবে, কি কো। আর তারপর বলছে প্রধানমন্ত্রী গলা দিয়ে সুর বাইরে না, এগুলো দুর্বল হয়ে গেছে, কত চিন্তা। আরে মানিক বাবু, আপনি কি জানবেন ভারতের কৃষ্টি সংস্কৃতি নরেন্দ্র মোদী ওই ব্যক্তি, উনি যখন নবরাত্রা চলে তখন উপবাস করেন, উনি জল খান, শুধু ফল পর্যন্ত খান না। ওদিন ত্রিপুরাতে যখন এসেছিলেন উনি জল খেয়ে খেয়ে বক্তব্য রাখছিলেন। উনি 4-4টা সভা করে ত্রিপুরাতে এসছেন উপবাস অবস্থা। আমাদের বাড়ির মধ্যে যদি কেউ উপবাস করে তো আমরা বলি ধানের ওড়াটা উঠাবে না, উপবাস করে আছে, কষ্ট হবে। আমার বাড়ির মধ্যে যদি কোনো মা উপবাস করে, কোনো বোন উপবাস করে, কোনো ছেলে উপবাস করে, তো বাড়ির বাকি সব পরিবার বলে তোমাকে কাজ করতে হবে না, উপবাস করে আছে, কষ্ট হবে, তার রেস্ট করো, রেস্ট করো। আর নরেন্দ্র মোদী এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি উপবাস করার পর শুধু জল খেয়ে 4 জনসভা দিল্লি থেকে বেরিয়েছে, দিল্লি থেকে বিহার, বিহার থেকে পশ্চিম বাংলা, পশ্চিম বাংলা থেকে আসাম, আসাম থেকে ত্রিপুরা, ত্রিপুরা থেকে দিল্লি। মানিক বাবু, আপনি এই বয়সে না খেয়ে একদিনও কথা বলতে পারবেন না। নরেন্দ্র মোদী 9 দিন কথা বলে, 9 দিন ভাষণ দেয়, 9 দিন প্রবাস করে,
শুধু জয়কে, তার নাম হচ্ছে নরেন্দ্র ভাই মোদী, ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ। তাই আমি ফটিকরায়বাসীকে কিছু কাহিনী তুলে দিলাম, কারণ এটি সমসাময়িক বিষয়ে আলোচনা করা। কত দুর্ভাগ্য আমরা ওনার নেতৃত্বে 20 বছর ত্রিপুরা রাজ্য রেখেছি। এমন একটা লোক যার মধ্যে কমন সেন্স পর্যন্ত নেই, যার মধ্যে ভারতের কৃষ্টি সংস্কৃতির বিষয়ে জানা নেই, যে লোকটা ভারতের মহিলাকে জানা না, যে লোকটা ভারতের সন্তানকে জানা, যে লোকটা ভারতের মাটিকে জানা, এমন একটা লোক ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য। আর কংগ্রেসরা, আমি তার জন্য বলি, কংগ্রেস করে কোনো ব্যক্তি কোনোদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না। লিখে রাখো ডায়েরির মধ্যে, পুরো ভারতবর্ষের কোন ব্যক্তি যদি বলতে পারে যে আমি কংগ্রেস করবো, আমি দেশের একদিন প্রধানমন্ত্রী হবো, আমি বলবো না, কাবি হতে পারবে না। কংগ্রেস করলে কংগ্রেসের প্রধানমন্ত্রী তো গান্ধী পরিবারের কেউ হবে, দরকার রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। যদি না হয় তো ওনার ছেলে মেয়ে যদি না হয়, এটি আবার বড় এটি করে দিন, আমি তো পারবেন। कांग्रेस में निवार कभी भी नहीं हो सकता है। और कम्युनिस्ट पार्टी थे যতক্ষণ পর্যন্ত আমরা চুল না পাকবো, পরিবার সদস্যতা হবেন, ততদিন পর্যন্ত আপনি কমিউনিস্ট পার্টির কোনো বড় নেতা হতে পারবেন না, বড় কোনো মিনিস্টার হতে পারবেন না। কিন্তু ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে সুধাংশু দাসের মতো কালা চোর বাবা ব্যক্তি, বিপ্লবদের মতো কালা চোর ব্যক্তি মুখ্যমন্ত্রী বানিয়েছে। ভারতীয় জনতা পার্টি করতে পারে, আর কোন পার্টি করতে পারে না। তার জন্য আজ নজওয়ান মহিলারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। কারণ কি? ভারতীয় জনতা পার্টি তার ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে। কারণ কি? তার ছেলে মুখ্যমন্ত্রী হতে পারে, এমএলএ হতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে। কিন্তু কংগ্রেস আর কমিউনিস্টে সম্ভাবনা মিত্র ত্রিপুরার মানুষ দেখেছে। তাই আমি ফটিকরায় থেকে বলছি, মিত্র যারা এখনো কংগ্রেস থেকে আছেন, ছেড়ে দিন সেই পার্টি। কিচ্ছু আরে যার না হয় 9 বছরে, তার 90 তো হয় না। আরে কমিউনিস্ট পার্টিকে তো 35 বছর শাসনে রেখেছে, তো কি দিয়েছে, কি করেছে? কিচ্ছু করতে পারেনি। আর এখন গিয়ে কই উঠছে, কংগ্রেসের কান্দে উঠছে। কি দুর্দশা কমিউনিস্ট পার্টি। তাই আমি এই ফটিকরায় ময়দান থেকে আমি আপনাদেরকে বলবো, স্মরণ করুন একবার উপরওয়ালার কাছে, এই কংগ্রেস আর কমিউনিস্টের কারণে ত্রিপুরা রাজ্যে যতগুলি মানুষের খুন হয়েছে, রাজনৈতিক কারণে হাজারো খুন হয়েছে, হাজারো মার কুল খালি হয়েছে, 80 দাঙ্গা হয়েছে, এনএলএফটি তৈরি হয়েছিল, এটিএফ তৈরি হয়েছিল, উজান ময়দান হয়েছিল, বিচ্ছিন্ন মানব 12 জন পরিমল সাহা খুন হয়েছিল, মন্ত্রী মধুসূদন সাহা খুন হয়েছিল। কত নাম বলবো, এই ফটিকরায় কত কংগ্রেস আর কমিউনিস্ট মিলে ফটিকরায় কত করেছে। আমি তাদের কংগ্রেস কমিউনিস্টের নেতৃত্বকে বলবো, আরে নির্লজ্জ, আগে যাও ত্রিপুরেশ্বরী মন্দিরের মধ্যে, যাও মার কাছে গিয়ে মাথা মুন্ডন করে পিণ্ড করো, মাফি চাও মার কাছে। যে ত্রিপুরা রাজ্যের মধ্যে এই পর্যন্ত যত মহিলার খুন হয়েছে, রেপ হয়েছে, যত ছেলের রাজনৈতিক খুন হয়েছে, তার জন্য প্রথম ত্রিপুরার 40 লক্ষ মানুষের কাছে ত্রিপুরেশ্বরী মায়ের কাছে মাপ চাও, মাথা মুন্ডন করে মাপ চাও। ত্রিপুরেশ্বরী মা তোমাদের ছাড়বে না, ত্রিপুরার মানুষও ছাড়বে না। আর 2024-এর এই 26 তারিখের যে ইলেকশন, আপনাদেরকে সেই সবক শিখাবে ত্রিপুরার মানুষ। কারণ আপনারা ত্রিপুরার মানুষকে যেভাবে অন্যায় করে, অন্যায়ভাবে ব্যবহার করেছেন, তার প্রতিশোধ ইভিএম মেশিনের মাধ্যমে 26 তারিখ পর্যবর্তীতে ভোট দিয়ে ত্রিপুরার মানুষ তার প্রতিশোধ নিশ্চিত নেবে। আর 19 তারিখ আমার এখানে ভোট হয়ে গেছে, দেখবেন কি অবস্থা হয়েছে। মনে হয় বুঝেন নেই, খবর আইসেনি, বাতাসটা আইসেনি, শেষ সাইক্লোন গেছে, কিচ্ছু নাই, সুনামি। দেখবেন এটি হবে 4 জুনে এদের খুঁজে পাওয়া যেত না। নাই আমি তো খুশি খবর দিলাম, খবর দে দো, খতম করো ইনকো। তার জন্য আমি সুধাংশু বাবুকে বলবো, সবাই মিলে বেরোন, প্রত্যেকটি বাড়িতে কংগ্রেস সিপিএমের এখনো যে বাড়িগুলো আছে বাড়িতে যান, বলুন নরেন্দ্র মোদী আপনাকে প্রণাম দিয়েছে। আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী ত্রিপুরাতে দাঁড়িয়ে, ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে কোনোদিন বলেনি যে যান, মানুষের কাছে যান, আমি নরেন্দ্র মোদী প্রণাম করছি। কোন প্রধানমন্ত্রী বলেনি। প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার মানুষের কাছে বাড়ি বাড়ি প্রণাম দেওয়ার জন্য বলেছেন। তার জন্য গর্ব করে আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর
কর্মকর্তা, আমি নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করি, আমি নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্যসভা এমপি হিসেবে কাজ করি, মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি, এমএলএ হিসেবে কাজ করেছি, হরিয়ানার প্রবল হিসেবে কাজ করেছি। এখন মানুষ যদি দয়া করে লোকসভার এমপি হিসেবে কাজ করবো, আর আমি কি কাজ করবো আমি ভালোই বুঝে নিবি, খবর খুঁজে রেখে দেবো। মাঝখানে ভাবছিল মাঝখানে ভেবেছিল বিপ্লবদের রাজ্যসভাতে বই থাকবো দিল্লিতে টুকটো মোদী তো ভালো জানি তার দরকার আছে নামটা পাঠাও গেল। আমার যে মাত্র নামটা দেখছি সব ঠিক আছে ওনাইয়া বসছে ঠাকুর। তারপর আমার কি বলে জিনের চৌধুরী বলে, দেখো বিপ্লবদের শিশু একটা ছোট্ট শিশু, আমি বইনি শিশু আমি আপনারা না ভাব না শুনাই গেছেন কাছ থেকে বেরিয়ে গেছেন গা, আমি শিশুই তো। আমি মানে শিশু মানে আমার কাছে এখন কত এজ, শিশুর কাছেই তো দুনিয়া আছে। শিশু বড় হবে, কৈশোর থাকবে, কৈশোরের পরে যৌবন আসবে, যৌবনের পরে তেসাল্য হবো, তেসাল্যের পরে বার্ধক্য আসবে। তার মানে কমিউনিস্টরা স্বীকার করে নিয়েছে নরেন্দ্র ভাই মোদীর কাছে বিপ্লবদের মতো শিশু আছে। আর আমি শিশুই থাকতে চাই, এর শিশুরই ভবিষ্যৎ আছে, শিশুই কৈশোরে যায়, শিশুই যৌবনে যায়, শিশুই বার্ধক্য যায় মিত্র। আর আপনাদের যে পার্টি, সেই পার্টি তো ম্যানুফ্যাকচারিং ডেট চলে গেছে, কোনো ডেট নেই, ব্যাকডেটেড হয়ে গেছে মিত্র। তাই আমি আশা করি আগামী 26 তারিখ সমস্ত সিপিএম কংগ্রেসের বাড়ি বাড়ি যান, আর বাড়ি বাড়ি গিয়ে পদ্মবচ্চনে ভোট দেওয়ার জন্য সবাইকে বলুন, দেখবেন সমস্ত সিপিএম কংগ্রেস পদ্মবচ্চনে ভোট দেয়। একবার যান বাড়িতে সব দিয়ে দেবে, কেউ দেবে না দেখতে ভোট। আর তার জন্য আমি সবাইকে বলবো, যাবেন তো যাবেন, কে কে বাড়িতে যাবেন, আমি জানি, কিন্তু বাড়িতে যাবেন, আবার যাবেন প্রধানমন্ত্রী প্রণাম জানানোর জন্য। আচ্ছা, প্রধানমন্ত্রী প্রণাম জানানোর জন্য কে কে গিয়েছে তার হাত উঠান তো। প্রণাম জানানোর পরে মানুষ কি বলে, খুশি হয়, অখুশি হয় কেউ না? ঠিক আছে, সবাই বাড়ি বাড়ি যান, সবাইকে বলেন আপনারা দিদিকে জিতান, দিদিকে জিতানোর পরে আমার প্রতিক্রিয়ায় আসবো। আরেকবার আমার সঙ্গে বলেন, ভারত মাতা কি, भारत माता की, नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की, सुधांशु दास की जय। ऐसे कैसे बोलते? अरे विप्लव के साथ जय बोलो, भारत माता की, भारत माता की, भारत माता की। टेस्ट করে আমরা কতটা পেয়েছে এই কারণে আমি মেতাই মেতাই ভারত মাতা কি আমি দেখি আমার থেকে আরো বেশি নিচে যেতে গেছে। আর যখন সিঙ্গেল মঞ্চ গর্জন করেছি, তখন ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো গর্জন করেছে। তাই ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা কিসের মতো, সিংহের মতো, সিংহের মতো থাকা উচিত। ঠিক আছে, ভালো লাগবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।